রাতের বেলা যখন চতুর্দিকে অন্ধকার ছেয়েছিল, শ্রেয়া হঠাৎ করে মাটি থেকে আকাশে ভাসতে পারে। আশেপাশে চিতা জ্বলছিল ও শ্মশানের মধ্যেই আকাশে ভাসছিল। আশেপাশে অনেক ছায়া দেখা যাচ্ছে। ভয় পাওয়ার কারণে শ্রেয়ার চিৎকার শুনে ওর কাছে আর ওকে জাগানোর চেষ্টা করল, কিন্তু শ্রেয়া তখনও ঘুমের মধ্যে ভয় পাচ্ছিল আর খুব জোরে হাত পা ছুটছিল। মনে হচ্ছে কোনো বন্ধন থেকে মুক্ত হতে চাইছিল। শীতল পাশে রাখা জলের বোতলটা নিল আর ওর মুখে জল ছিটালো। জল ছিটানোর পর শ্রেয়ার জ্ঞান আর ভয়ে ও শীতলকে জড়িয়ে ধরল। কি হলো শ্রেয়া, চেঁচাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, খুব খারাপ স্বপ্ন ছিল, খুব খারাপ। আজকাল জানি না কেন স্বপ্নে জ্বলন্ত চিতা শ্মশান দেখতে পাই। কতবার বলেছি তোকে রাতে শোয়ার সময় ভগবানের নাম নিয়ে শুবি, কিন্তু তুই তো হরর মুভি দেখেই ঘুমোস, তাই জন্যই এইসব স্বপ্ন দেখিস। শ্রেয়া আর শীতল দুজনে এমবিএ করার জন্য তার বাড়ি থেকে দূরে পুনের একটি কলেজে হোস্টেলের খোঁজ করছিল, কিন্তু রুম খালি পাচ্ছিল না। তখনই ওরা একটা হোস্টেলে কয়েকদিন ধরে বন্ধ রুম নাম্বার 312-তে জায়গা পেল। ওরা রুমমেট ছিল, কিছুদিন একসাথে থাকার জন্য ওরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, কিন্তু হোস্টেলের অন্য মেয়েরা ওদের সাথে কথা কম বল। শ্রেয়া, তোর মনে হয় না হোস্টেলের সবাই আমাদের থেকে দূরে থাকে? ওদের ব্যবহার, তার উপর আমাদের ঘর নিয়ে যেসব কথা, তোর মনে হয় না যে তোর স্বপ্নের আর আমাদের রুমের কোনো কানেকশন আছে? তুই কিরকম কথা বলছিস? আজকালকার দিনে এইসব তুই মানে নাকি শিকায়? শ্রেয়া, তুই এইটা মানিস তো যে আমরা আসার আগে অনেক দিন পর্যন্ত আমাদের রুমটা বন্ধ ছিল আর হস্টেল ম্যানেজমেন্ট বলেছিল যে কোনো ঘরই খালি নেই, কিন্তু আমরা জেদ করার পরে আমাদের এই ঘরটা দিল। হ্যাঁ রে শীতল, সবে তো শিফট হয়েছি, এখনো 2 বছর কাটাতে হবে। এইসব কথা বলিস না রে। মনে হচ্ছে ঘরের দরজাটা আটকে গেছে, কাউকে ডেকে খোলাতে হবে। আরে কিন্তু ঘরটা তো আমি বন্ধ করেছিলাম, দরজা ইজিলি লক হয়ে গিয়েছিল, তাহলে এখন কি হলো? শ্রেয়া ওর কথা না শুনে নিচে থেকে অ্যাটেন্ডারকে ডেকে আনো। অ্যাটেন্ডার এসে ইজিলি দরজাটা খুলে দিল। দুজনে অবাক হয়ে ওর দিকে তাকালো, কারণ ওরা দুজনেই আগেই অনেক চেষ্টা করেছিল দরজা খোলা। যখনই দুজন ঘরের ভেতর ঢুকলো, দেখলো যে ঘরের সব আলো জ্বালা ছিল, জানলা খোলা ছিল, বইগুলো এদিক ওদিক ছড়ানো ছিল, সমস্ত ঘর তছনছ হয়েছিল, আলমারির সমস্ত কাপড় লন্ডভন্ড। যখনই দুজনে ঘরে ঢুকলো, মনে হলো যেন কেউ জানলা দিয়ে বেরিয়ে গেল। শ্রেয়া তাড়াতাড়ি জানলার কাছে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। কি রে, কে বন্ধ করে ঢুকেছিল? শীতল সমস্ত জিনিসপত্র গুছাচ্ছিল। ওর মনে হলো ছায়া যেন ওর পিছন দিয়ে চলে গেল। হঠাৎ করে দেখলো যে আলমারির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে শ্রেয়াও সেই দিকে তাকালো। শীতল ভয় পেয়ে শ্রেয়ার দিকে তাকালো। চুপ কর, এখন এটা বলিস না যে তুই ঘরে কারোর উপস্থিতি অনুভব করেছিস। এই সবকিছু সিনিয়রদের কাজ, আমাদের ভয় দেখানোর জন্য। রাতে যখন দুজনে ঘরে শুয়েছিল, দুজনে উঠে পড়লো, তখন দেখলো সারা ঘরে আগুন লেগে গেছে। ওরা বাইরে বেরিয়ে আশেপাশের সমস্ত দরজা ধাক্কা দিয়ে তাদের ডাকলো। আগুন, আগুন, আমাদের ঘরে আগুন লেগেছে, বাঁচাও, হেল্প আস, প্লিজ হেল্প আস। ওদের দুজনের আওয়াজ শুনে আশেপাশের ঘর থেকে মেয়েরা বাইরে বেরিয়ে এলো, আর তারপর হাতে জলের বালতি নিয়ে যখন ওদের ঘরে পৌঁছলো, তখন দেখলো সেখানে কোনো আগুন নেই। কি করছো কি তোমরা? মাঝরাতে কি ঠাট্টা শুরু করেছো তোমরা? হ্যাঁ, তা না তো কি, ঘরে কিছুই নেই, তারপরেও আগুন আগুন চিৎকার করছো। ওরা দুজনে হস্টেলের মেয়েদের কথায় নিজেদের ঘরে ঢুকলো। ওরা দেখলো কোথাও কিচ্ছু নেই, কিন্তু কিছুক্ষণ আগে যে ঘরটাতে আগুন লেগেছিল সেই ঘরে এখন কিচ্ছু নেই। রাতে দুজনেই খুব ভয় পেয়েছিল, একই বিছানায় শুয়েছিল। হঠাৎ করে বিছানাটা দুলতে শুরু করলো। দুজনে উঠে বসলো, বিছানাটা হাওয়ায় ঘুরছিল। দুজনে ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তখনই হঠাৎ ওখানে একটা ছায়ার অট্টহাসি শোনা গেল। ও এদিক থেকে ওদিকে যাচ্ছিল। শীতল অজ্ঞান হয়ে গেল। শীতলকে নিয়ে
বাইরে বেরিয়ে এলো। ঘরের ভিতর চিৎকার শুনে আশেপাশের মেয়েরাও ঘর থেকে বেরিয়ে এলো। শীতলকে অজ্ঞান অবস্থায় দেখে একটি মেয়ে হস্টেল ম্যানেজমেন্টকে ফোন করলো। এই ঘরে কি ঘটেছে স্যার? আপনারা আমাদের কাছে কি লুকোচ্ছেন? নিশ্চয়ই কিছু ঘটেছে এই ঘরে। তোমার কোনো ভুল ধারণা হয়েছে, সেরকম কিছুই ঘটেনি। আজকের ওয়েদারের কারণে হয়তো ও অজ্ঞান হয়ে গেছে। না স্যার, শীতল ওয়েদারের কারণে অজ্ঞান হয়নি। আমি নিজেই ওর সাথে ওই ঘরে ছিলাম। আমাদের বিছানা হাওয়ায় ভাসছিল আর আশেপাশে ছায়া ভেসে বেড়াচ্ছিল। শীতল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে স্যার। কাম অন গার্লস, সবাই নিজের নিজের ঘরে যাও। রাত্রেবেলা কেউ বাইরে ঘুরবে না। হস্টেলে ওয়ার্ডেন আর ম্যানেজারকে সবাই খুব ভয় পেত। ওয়ার্ডেনের ইচ্ছে ছাড়া কেউ কিচ্ছু করত না। সন্ধে হতেই সমস্ত হস্টেল নিস্তব্ধ হয়ে যেত। সবাই নিজের নিজের ঘরে চলে যেত। আর তখনই হস্টেলে নিকিতা এলো। ওয়ার্ডেন তাকেও সমস্ত রুলস বুঝিয়ে দিয়েছিল। নিকিতা কারোর কথা শুনত না। ও নিজের ইচ্ছে মতোই কাজ করত। একদিন রাতে ও লাইট জ্বেলে নিজের ঘরে পড়াশুনো করছিল। ওয়ার্ডেন যখন ইন্সপেকশনের জন্য ওখান দিয়ে যাচ্ছিল, তখন উনি ওর ঘরে লাইট জ্বলতে দেখে নক করলেন। নিকিতা, রাত অনেক হয়েছে, লাইট অফ করে শুয়ে পড়ো। ম্যাম, আমি দিনে পড়তে পারি না, তাই আমি রাত জেগে পড়াশুনো করি। দেখো, তুমি এখানে নতুন, তাই তুমি এখানকার পানিশমেন্ট সম্পর্কে কিছুই জানো না। আমি আমার হস্টেলের রুলস নিয়ে ভীষণ পজেসিভ। যে রুলস ভাঙে তাকে আমি পছন্দ করি না, ভবিষ্যতে মনে রাখবে। ওয়ার্ডেন বলা সত্ত্বেও নিকিতা শুনল না। ও রাত জেগেই পড়াশুনো করছিল। ওয়ার্ডেন রেগে ওর ঘরে গেল আর তারপর লাঠি দিয়ে হাতের উপর মারল। সারা রাত তোমার ঘরে লাইট জ্বেলে রাখতে খুব ভালো লাগে, তাই না? তোমার এই শখটা আমি খুব ভালো করে পূরণ করছি। শুধু তোমার ঘরটাকে নয়, আমি তোমাকেও এবার উজ্জ্বল করে দেব। এরপরে নিয়ম ভাঙলে আরো কঠিন শাস্তি পাবে তুমি। ওয়ার্ডেন সুইচ অফ করে নিকিতার হাত বোর্ড থেকে সরিয়ে দিল আর ঘর থেকে বেরিয়ে গেল। নিকিতা তখন মেঝেতে পড়ে ছটফট করছিল। ইলেকট্রিক শকে গোটা শরীর পুড়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে ওর শরীর ধীরে ধীরে কালো হয়ে গেল আর নিকিতা ওখানেই মারা গেল। পরের দিন সকালে মেয়েরা যখন ওর মৃতদেহ দেখল, তখন ওয়ার্ডেন তার ভুল বুঝল। পুলিশ কেস হওয়ার আগেই ওরা নিকিতার মৃতদেহ নিয়ে গিয়ে পিছনের শ্মশানে জ্বালিয়ে দিল আর ওর বাড়ির লোককে বলল নিকিতা কোথাও চলে গেছে। ওয়ার্ডেন সব মেয়েকে বলেছিল যে কাউকে যেন কিচ্ছু না বলে, না হলে ওরা আরো কঠিন শাস্তি পাবে। মেয়েরা ভয়ে চুপ করে গেল। কিছুদিন পরে হস্টেলে নিকিতার ছায়া দেখা গেল। ও ওয়ার্ডেনের কোনো না কোনো রুল ভাঙছিল। মেয়েরা একে ওয়ার্ডেনের ভয়, তার উপর নিকিতার ভয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ধীরে ধীরে হস্টেল খালি হতে লাগলো। একদিন নিকিতা ওয়ার্ডেনের ওপর নিজের প্রতিশোধ নিল। ওয়ার্ডেনের মৃত্যু সেইভাবেই হলো যেভাবে নিকিতার মৃত্যু হয়েছিল। নিকিতার আত্মা তার হাত সুইচ বোর্ডে ঢুকিয়ে দিল। ওয়ার্ডেনের মৃত্যুর পর রুম নাম্বার 312 বন্ধ হয়ে গেল। কি হলো? আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? ও ফিরে এসেছে। চলে যাও, তোমরা চলে যাও, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। কে ফিরে এসেছে? আপনি কার কথা বলছেন? ওই নিকিতা, যার আত্মা শান্তি পায়নি, ও ঘুরে বেড়াচ্ছে। ওর আত্মার শান্তির জন্য কি করতে হবে সেটা তো আমি জানি না। কোন সিদ্ধ পুরুষ এই সম্পর্কে বলতে পারে। শীতলের দাদু এই সবে বিশেষজ্ঞ ছিলেন। উনি এসব শুনেই নিজের সাথে একজন সন্ন্যাসীকে নিয়ে এলেন আর ম্যানেজারকে নিকিতার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করে তাদের এখানে ডাকতে বললেন। সন্ন্যাসী রুম নম্বর 312-তে পুজো শুরু করলেন। কে ওখানে? সামনে এসো। আমার সম্পর্কে কেন জিজ্ঞেস করছো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথাও যাব না। আমি তো তোর মুক্তির জন্য পুজো করছি। মুক্ত হয়ে যা,
নিজে সুখে থাক আর এখানে যারা আছে তাদের সুখে রাখ। আমি তো এখানে থাকতে এসেছিলাম, তাহলে কেন আমাকে মারলো? আমার বাড়ির লোকেরা ভাবে যে আমি ওদের ঠকিয়েছি। ওরা আমায় পড়াশোনার জন্য পাঠিয়েছে আর ভাবে যে আমি কোনো ছেলের সাথে পালিয়েছি। ওরা সত্যিটা না জানতে পারলে আমি কোথাও যাব না। তখনই ওর বাড়ির লোক সেখানে পৌঁছলো। নিকিতা ওদের দেখে আবেগপ্রবণ হয়ে গেল। পরিবারের লোকের সামনে ম্যানেজার তার এবং ওয়ার্ডেনের দোষ স্বীকার করল। বাড়ির লোকও তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চাইল। ম্যানেজার দোষ স্বীকার করাতে পুলিশ তাকে নিয়ে গেল। নিকিতার আত্মাও এবার শান্তি পেল। রুম নাম্বার 312 আর হন্টেড থাকল না। ফুল দিয়ে সাজানো সেই ঘরের দরজা খুলল। বর ঘরের ভেতর পা রাখল, কিন্তু ঘরের ভেতর পা রাখতেই ও অবাক হয়ে গেল। গোটা ঘরটাই তছনছ অবস্থায় ছিল, আর ওর সামনে ছিল ওর স্ত্রীর মৃতদেহ। সে পাখায় ঝুলছিল, আর এটা দেখে বর হতচকিত হয়ে গেল। তখনই ও ঘর থেকে কারোর হোঁপানোর শব্দ পেল। ও আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকল। এদিক ওদিক তাকাল আর দেখতে পেল এক কোনায় একজন বসে আছে। সে বউয়ের বেশে বসে আছে, আর ঘোমটা দিয়ে তার মুখটা ঢাকা আছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বর খুব ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে কে তুমি? তার জিজ্ঞেস করাতে সেই ঘরে থাকা জ্বলন্ত সব মোমবাতি নিভে গেল। চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছিল সেই ঘরটার মধ্যে ঝড় উঠেছে। বরের পক্ষে দাঁড়িয়ে থাকাটাও দুষ্কর হয়ে উঠেছিল। তখনই সে দেখলো সেই মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, আর তার মুখের উপর থেকে ঘোমটাটা সরে যায়। মেয়েটার মুখটা দেখার পর বর খুব জোরে চিৎকার করে ওঠে। 6 মাস আগে রাস্তা দিয়ে একটা গাড়ি খুব দ্রুত বেগে ছুটছিল, আর গাড়িটা ড্রাইভ করছিল 20-22 বছরের একটা ছেলে। সে বারবার তার পিছনে বসে থাকা প্যাসেঞ্জারকে দেখছিল। অবশেষে সে আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করলো, আপনাকে এখানকার বলে মনে হচ্ছে না। পিছনে বসে থাকা ছেলেটা, যার নাম ছিল সার্থক, সে একটু হেসে বলল, অনেক বছর পর আসছে এখানে। আমি এই গ্রামেরই, কিন্তু পড়াশোনার জন্য আমি সবসময় বাইরেই থেকেছি। আজকাল বাবার শরীরটা একদম ভালো নেই, তাই ওনার ইচ্ছা আমাদের পুরো পরিবার কিছুদিনের জন্য একসাথে গ্রামে থাকবো। কিছুটা যাওয়ার পর তারা একটা নদী দেখতে পায়, আর হঠাৎ করে গাড়িটা থেমে যায়। কি হয়েছে? গাড়ি থেমে গেল কেন? ড্রাইভার গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করতে করতে বলল, জানি না বাবু, কিছু বুঝতে পারছি না ঠিক। এই জায়গায় এভাবে গাড়ি আটকানোটা ঠিক নয়। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। কি সুন্দর এই জায়গাটা, আর তুমি একদম চিন্তা করো না, তুমি দেখো আমি বাইরে অপেক্ষা করছি। তখনই সার্থক একটা মেয়ের হাসির আওয়াজ শুনতে পায়। সে দেখে 3টে মেয়ে নদীতে স্নান করছে, আর একে অপরের সঙ্গে খুব মজা করছে। সার্থক আস্তে আস্তে সেদিকেই এগিয়ে যায়। নদীর ধারে গিয়ে সার্থক দাঁড়িয়ে পড়ে, আর তার চোখ যায় একটা মেয়ের দিকে, আর সার্থক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই মেয়েটা যখন দেখলো যে কেউ ওকে দেখছে, তখনও নদী থেকে উঠে আসে, আর সার্থকের সামনে তুড়ি মেরে বলে, বিদেশি বাবু, কখনো মেয়ে দেখনি বুঝি? লজ্জা করে না অন্য মেয়েকে স্নান করতে দেখতে? সার্থক তাকে দেখতে দেখতেই বলে, আমি হলাম সার্থক, তুমি তোমার নামটাও বলে দাও, তাহলে আমরা বন্ধু হয়ে যাব। সার্থকের কথা শুনে সেই মেয়েটা হাসতে হাসতে বলে, মনে হয় কেউ আপনাকে বলেনি বোধহয় যে অচেনা মেয়েদের সঙ্গে এই ধরনের মজা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কিন্তু সার্থক তো সেই মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। আমি বিপদের সম্মুখীন হতে রাজি। আমার নাম মায়া, আমি নদীর ওই পারের ওই গ্রামটাতে থাকি। কখনো সময় পেলে এসো। তখনই ড্রাইভার তাকে ডাকে, আর সার্থক তার গাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু যেতে যেতে সে বারবার মায়াকে ঘুরে ঘুরে দেখছিল। সার্থক তার বাড়িতে তো পৌঁছেছিল, কিন্তু তার মন তখনও মায়ার কাছেই পড়েছিল। পরের দিন সকালে উঠে সে নদীর পাড়ে যায়, আর সেখানে গিয়ে সে মায়ার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষার পর মায়া না আসায় তখন তার মনে পড়ে সে নদীর ওপারে থাকে। সার্থক নদী পার করে যখন এগিয়ে চলছিল, ঠিক তখনই পিছন থেকে মায়ার ডাক শুনতে পায়, বিদেশি বাবু, কোথায় যাচ্ছ? সার্থক পিছনে ঘুরতেই দেখে মায়া নদীর উল্টো দিকে নদীতে পা ডুবিয়ে বসে সার্থকের দিকে তাকিয়েছিল। সার্থক অবাক হয়ে তাড়াতাড়ি নদীর পাড়ে আস্তে আস্তে বলল, আরে আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম, তোমায় দেখতে না পেয়ে আমি ওদিকে যাচ্ছিলাম।
তুমি একটু আগে তো এখানে ছিলে না, হঠাৎ করে কি করে এলে? আমি যখন তখন যেখানে খুশি আসতে পারি আর যেতেও পারি। সার্থক মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, কেন, তুমি বুঝি জাদুকর? মায়া হাসতে হাসতে বলে, না, আমি ডাইনি। সার্থক খুব জোরে জোরে হাসতে থাকে। সার্থক আর মায়ার মেলামেশা বাড়তে থাকে। সার্থক রোজ নদীর পাড়ে আসে, তারপর মায়ার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে। একদিন হঠাৎ করে সার্থক মায়াকে জিজ্ঞেস করে, আমার বাড়িতে আমার বিয়ের কথা হচ্ছে, তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও বিদেশি বাবু? একবার যদি মায়া কোনো কথা দিয়ে ফেলে তাহলে কিন্তু পিছু হটতে পারবে না। আমি পিছু হটতেও চাই না, তুমি শুধু হ্যাঁ বলো। মায়া রাজি হওয়াতে সার্থক খুশিতে পাগল হয়ে যায়। ওই দিন নিজের বাড়িতে পরিবারের সবার সঙ্গে খাবার খেতে খেতে সার্থক তার বাবাকে বলে, বাবা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আসলে আমি এই গ্রামেরই একটা মেয়েকে পছন্দ করি আর তাকে বিয়েও করতে চাই। বাবা অবাক হয়ে বলেন, গ্রামে আবার এরকম কে আছে? ওর নাম মায়া, নদীর ওই পারে কোনো একটা গ্রামে থাকে। এটা শুনেই সার্থকের মা, যিনি খাবার নিয়ে আসছিলেন, ওনার হাত থেকে খাবারটা পড়ে যায় আর উনি বলেন, কি বলছিস তুই? তুই কি আদৌ জানিস নদীর ওপারে কি আছে? আর সার্থক বলে, এমন কি আছে? ওর মা বলেন, সে যাই থাকুক না কেন তুই ওইদিকে একদম যাবি না। আর না তো ওই যে মেয়েটা, ওর নাম যাই হোক, ওর সাথে তুই একদম দেখা করবি না। কথাটা মাথায় ঢুকলো? এটা শুনে সার্থক খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল, আমি জানি না তোমরা কি বলছো এসব, কিন্তু আমি মায়াকেই বিয়ে করব। এই কথা বলে সার্থক খাবার ছেড়ে ওখান থেকে চলে যায়। আর সার্থকের মা সার্থকের বাবাকে বলেন, শুনলে তুমি কি বলছিল? তোমার মনে আছে তো অনেক বছর আগে কি হয়েছিল নদীর ওপারে? সেই রাতে যখন সার্থক তার ঘরে ঘুমোচ্ছিল, ওর মনে হচ্ছিল যেন ওর ঘরে কেউ একটা আছে। সঙ্গে সঙ্গে ও চোখ খোলে, তখন ও দেখে ওর ঘরের আয়নার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। ঘুম চোখে ও কিছু দেখতে পাচ্ছিল না। তারপর ও তার ফোনে ফ্ল্যাশটা অন করে। তখন সে দেখতে পায় সেখানে মায়া দাঁড়িয়ে ছিল। মায়াকে দেখে সার্থক অবাক হয়ে বলে, মায়া, তুমি এখানে কি করছো? তুমি এখানে এলে কি করে? আমি বলেছিলাম না বিদেশি বাবু, আমি যে কোনো সময় যেখানে খুশি যেতে পারি। কি হলো? তুমি তোমার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছো আর তারা কেউ রাজি হয়, আর রাজি হবেও না। যদি তুমি আমাকে বিয়ে করতেই চাও তাহলে ওনাদের ইচ্ছের বিরুদ্ধেই করতে হবে। বলো না, তুমি করবে তো আমার বিয়ে? এটা বলার পর মায়া সার্থকের বুকে হাত রাখে আর সার্থক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে বিছানায় শুয়েছিল। ও বুঝতেই পারছিল না যে কি হয়েছিল। এটা কি কোনো স্বপ্ন ছিল? ও প্রচন্ড দোটানার মধ্যে ছিল। ও ভাবছিল যে কি করবে। আর সেদিনও সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে দেখা করতে যায়। ও ঠিক করে ফেলেছিল যে ও বাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়েই মায়াকে বিয়ে করবে। সার্থক যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন ওর মা ওকে থামিয়ে দিয়ে বলেন, দাঁড়া সার্থক, আজ তুই কোথাও যাবি না। আজ অমাবস্যার রাত। আজকের রাত খুব সাংঘাতিক বাবা। আজ সমস্ত খারাপ শক্তিরা তাদের আসল রূপ ধারণ করে। কিন্তু সার্থক তার মায়ের একটা কথাও শোনে না আর সে বাড়ি থেকে বেরোয় আর সোজা নদীর পাড়ে চলে যায়। অনেকক্ষণ ধরে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মায়া না আসায় সে নদী পেরিয়ে ওদের গ্রামের দিকে এগিয়ে যায়। সার্থক অনেকটা এগিয়ে গেছিল, কিন্তু গ্রাম তো দূরের কথা, একটা বাড়িও ছিল না সেখানে। তখনই ওর নজর একটা ধ্বংসস্তূপের উপর পড়ে। সার্থক দেখে সেই জায়গাটা পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু চারপাশ থেকে প্রচন্ড বাজে গন্ধ আসছিল। মনে হচ্ছিল মৃত জীবজন্তু। সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে থাকে। ও দেখে সেখানে চারিদিকে রক্ত, হাড়গোড় পড়েছিল। সার্থক বুঝতে পারছিল না এসব কি। তখন সে শুনতে পায় কারা যেন হাসছে। ও আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ে, কারণ সে দেখতে পায় কয়েকটা মেয়ে একসাথে বসে হাসাহাসি করছে, কথা বলছে। সার্থক দেখলো আওয়াজ তো মেয়েদেরই, কিন্তু তারা কেউ মেয়ে নয়, বরং তারা আধপোড়া বয়স্ক মহিলা ছিল। চেহারায় বয়সের ছাপ, সাদা চুল। তারা সবাই কোনো একটা প্রাণীর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখন সার্থকের নজর ওখানে থাকাই একটা মহিলার দিকে পড়ে। ওনার হাতে সেই চুড়িটাই ছিল যেটা সার্থক মায়াকে দিয়েছিল। এটা দেখে সার্থক খুব ভয় পেয়ে যায় আর সে খুব জোর চিৎকার করে ওঠে। সার্থকের
চিৎকার শুনে তারা সবাই উঠে দাঁড়ায়। আর সেই মহিলা যার হাতে মায়ার সেই চুড়িটা ছিল, সে সার্থকের সামনে মায়ার রূপ ধারণ করে। সার্থক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল মায়া যে কথায় কথায় তাকে বলতো আমি ডাইনি, আমি ডাইনি, ও সত্যি একটা ডাইনি ছিল। ওর বাড়ির লোক যে কথাগুলো বলেছিল সেগুলো আসলে সত্যিই ছিল। সার্থক সোজা তার বাড়িতে যায়। তারপর কিছুদিন সে তার বিছানাতেই পড়ে থাকে, যেন মনে হচ্ছিল তার জ্ঞানই নেই। আর তারপর একদিন সে তার মাকে বলে যে সে প্রস্তুত, যে কোনো জায়গায় তার বিয়ে ঠিক করতে পারে। সার্থক বিয়ের জন্য তো প্রস্তুত ছিলই, কিন্তু সে খুব চিন্তার মধ্যেও ছিল। রাত্রিবেলা তার ঘুম আসতো না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যখন তার ঘুম পেল, তখন ওর মনে হলো ওর বুকের উপর কেউ যেন বসে ওর গলাটা টিপে ধরেছে। সার্থক যখন চোখ খুলল, তখন তার বুকের উপর মায়া বসেছিল। আর সার্থক দেখা মাত্রই সে আটপোড়া বয়স্ক মহিলাতে বদলে যায় আর বলে, আমি তোকে বলেছিলাম না যে ভেবে চিনতে কথা দিস? তুই আমায় কথা দিয়েছিলি, আর এখন তুই অন্য কোথাও বিয়ে করতে চাস? এর আগে তোর বাবা আমাদের সবার জীবন নষ্ট করে দিয়েছে, আর এখন তোকে আমি আমার হাত থেকে কোথাও যেতে দেব না। আমি অনেক বছর তোর জন্য অপেক্ষা করেছি, এখন তোকে কাজে লাগিয়েই আমি আমার বংশবৃদ্ধি করবই, সেই বংশ যে বংশ তোর বাবা শেষ করে দিয়েছিল। সার্থক বুঝতে পারছিল না যে ও কি বলছিল, কিন্তু সার্থক খুব কষ্ট করে চিৎকার করে। সার্থকের মা এবং বাবা দৌড়তে দৌড়তে তার ঘরে আসেন। তখন ওনারা দেখেন সার্থক ঘুমের মধ্যে চিৎকার করছে। ওর বাবা যখন ওকে ঘুম থেকে জাগায়, তখন সার্থক তাদের সব কথা বলে। বাবা, এই জন্য আমরা তোকে সবসময় এখান থেকে দূরে রেখেছি। একটা এমন সত্যি যেটা তুই জানিস না। কথাটা অনেক বছর আগে আমাদের গ্রামে নদীর ওপারের অংশে কিছু লোক থাকতে শুরু করেছিল। আমরা ভেবেছিলাম ওরা সাধারণ মানুষ। আমরা খেয়াল করিনি যে সেই ঘরগুলোতে শুধু মেয়েরাই থাকতো, কোনো ছেলে ছিল না। ধীরে ধীরে আমাদের গ্রামের ছেলেরা উধাও হতে থাকে, বাচ্চা উধাও হয়ে যায়, পশু উধাও হয়ে যায়। আর আমরা জানতে পারি ওরা সবাই ডাইনি ছিল। ছেলেদেরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করত, ছোট বাচ্চাদের তন্ত্র সাধনার জন্য, আর পশুদের নিজেদের খিদে মেটানোর জন্য। তখন আমি গ্রামের লোকেদের সঙ্গে মিলে ওদের গোটা গ্রামটাতে আগুন লাগিয়ে দিই আর ওদের সবাইকে পুড়িয়ে মেরে ফেলি। কিন্তু ওরা তো ছিল তন্ত্র শক্তি দিয়ে তৈরি ডাইনি। মৃত্যুর পর ওরা আরো ভয়ানক হয়ে ওঠে, আর ওরা আমাকে অভিশাপ দেয় যে যেভাবে আমার জন্য ওদের গোটা ডাইনি বংশ শেষ হয়ে গেছে, ওরা আমাদেরই বংশের, মানে আমারই ছেলের সঙ্গে মিলে ওদের বংশ এগিয়ে নিয়ে যাবে। তারপর যখন তোর জন্ম হয়, তখন তোর সঙ্গে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস হতে থাকে। আমরা বুঝতে পারি যে এই সব ওই ডাইনির অভিশাপের জন্যই হচ্ছে। তাই জন্য তোর মা তোকে নিয়ে তোর দাদুর বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু যখন তুই বড় হলি, তখন আমরা তোকে হোস্টেলে রেখে আসি। আর তখন থেকে আজ পর্যন্ত আমাদের একটাই ইচ্ছে ছিল যে তুই এখানে যেন না ফিরে আসিস। কিন্তু যখন তুই এসেছিস, ওরা আবার ফিরে এসেছে। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মেয়ে দেখে রেখেছি। একবার তোর বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। দুদিন পরেই সার্থকের বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। কিন্তু তার বাড়ির সবাই খুব ভয় পেয়েছিল, কারণ যে কোনো সময় যা কিছু হতে পারে। কিন্তু বিয়ে তো খুব ধুমধাম করে হলো। বিয়ের প্রথম রাতে সার্থক যখন তার ঘরে পৌঁছয়, তখন সে দেখতে পায় নতুন বউ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার ঘরে একটা মেয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, যে ছিল বউয়ের বেশে। বর খুব ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? তখন তার মুখ থেকে ঘোমটাটা পড়ে যায়, আর সে দেখে যে সে অন্য কেউ নয়, বরং মায়া, যে তার লাল লাল চোখ দিয়ে সার্থকের দিকে তাকিয়েছিল। মায়া এগিয়ে যায় আর সার্থকের গলাটা টিপে ধরে আর বলে, আমাকে কথা দিয়ে তুই অন্য কারোর হয়ে যাবি, এটা তুই ভাবলি কি করে? তুই কি ভেবেছিলিস যে তুই শান্তিতে বিয়ে করেছিস আর আমি কিচ্ছু করিনি? তোর বিয়ে হয়েছে আমার সাথে। আর এই যে দড়িতে ঝুলছে যে মেয়েটা, ওর তো ছিল শুধুমাত্র শরীরটা, কিন্তু বউ আমি। আর এখন আমি আমার উদ্দেশ্য পূরণ করব তোকে কাজে লাগিয়ে। এখন আমি আবার আমার ডাইনি বংশ বিস্তার করব। এটা বলে সে সার্থকের গলাটা ধরে জানলা দিয়ে লাফ দেয়, আর মাঝরাতে নদীর ওপারের ধ্বংসস্তূপে সার্থকের চিৎকার শোনা যায়।